নমস্কার। মা বাসন্তী নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ও সারদা মাতার শ্রী পাদপদ্মে এবং শ্রী শ্রী মা বাসন্তী মাতার শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত যাত্রা প্রেমিক দর্শক মন্ডলীর প্রতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি 1431 সালের অন্তিম লগ্নে সারা জাগানো এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। রচনা ডাক্তার তাপস কুমার। নির্দেশনায় তপন হাজরা। প্রযোজনায় শ্রী অমিয় চক্রবর্তী। পরিবেশনায় মা বাসন্তী নাট্য গোষ্ঠী। পরিচালনায় উত্তর বানাপুর ট্রাইব ইউনিয়ন ক্লাব। দল ম্যানেজার তাপস গুড়িয়া। শুরু করছি ডাক্তার তাপস কুমার রচিত, তপন হাজরা নির্দেশিত, মা বাসন্তী নাট্য গোষ্ঠীর পরিবেশিত আজকের সামাজিক যাত্রা পালা বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। অভিনয়ে পূর্ণব্রত, শ্যামাচরণ মল্লিক, মানিক তাপস হাজরা, নির্মল ঘোড়ই, সুব্রত ঘোড়ই, প্রভাস মন্ডল, কাঞ্চন অমর মাইতি, মোহন রঞ্জিত বেরা, গুগলু তাপস গুড়িয়া, ফাটা কেষ্ট নির্মল দাস, হারান গৌরাঙ্গ মাইতি, হৃদয় পবিত্র প্রামাণিক, হাদারাম অমিয় চক্রবর্তী, বাদশাহ অমিয় চক্রবর্তী, বিজন নয়ন বেরা, দেবী রেখা চক্রবর্তী, ফলনা অপর্ণা জানা, রমা মিশ্র। সহ্য করতে পারছি না পদে পদে তোর জামাই বাবুর অত্যাচার ও যন্ত্রণা আমাকে আমাকে করে করে শেষ করে দিয়েছে। মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুল রে। এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই। মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুল রে। এত জল ঝরে গেছে তাই তো তোমরা কে আছো? আমার খোকাবাবুকে এনে দাও। আমার খোকাবাবুকে ওরা মেরে ফেলবে। আমার ওই খোকাবাবুকে বাঁচাও। আমার কেঁদো না নন্দদা, ওরা দাদাকে মারছে শুনে বাবা পুলিশে খবর দিতে গেছে। পুলিশ গিয়ে দাদাকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে। তার আগেই যদি ওরা ওই খোকাবাবুকে মেরে ফেলে। অমন অলক্ষণের কথা বললো না নন্দদা, ছোটবাবু, মানুষ মানে কি এতই সহজ? কর্তাবাবু এখনো দেরি করছে কেন? সে এখনো আমার খোকাবাবুকে নিয়ে আসছে না কেন? ছোটবাবু, তো সে কি আমার খোকাবাবুকে? পারিনি, এখন তো পারিনি। কর্তাবাবু, তোদের খোকাবাবুকে আমি ফিরিয়ে আনতে পারিনি। ওদের হিংসার কবল থেকে আমি তাকে ফিরিয়ে আনতে পারিনি। তাহলে এখন কি হবে বাবা? দাদার কি হবে? ঈশ্বরই জানেন। ঈশ্বর যদি তাকে বাঁচিয়ে রাখে তবেই সে আবার আমাদের মধ্যে ফিরে আসবে, নইলে মনে করবো আমার খোকার মুখ থেকে শেষ পাওয়াটা অনেক আগে। না বাবা না, তুমি অমন কথা বলো না বাবা।
কাঁদছো কেন হৃদয়? তার থেকে তুমি আগুন ধরাও, আগুন প্রতিশোধের আগুন। আর সেই আগুনের সারা ওই রায় বংশটারে জ্বালাইয়া পুরাইয়া শেষ কইরা না। কি বলছো মালিক? হে কবু দাদা, ভগবান যদি আমার এই ভয়ঙ্কর রোগে পঙ্গপাতি না রাখতো, আমি এই হাতিয়া মাইরে বলছি, আমি এই হাতিয়া জোর কইরা ওই হাজার আমি উদ্ধার করি আমতা। তুমি অসুস্থ মালিক, তুমি শান্তি হও, তুমি এত উত্তেজিত হও না। উত্তেজিত হব না কেন? আমরা কি হেসরা নাকি যে ভয়ে চুপ কইরা বসে থাকুম? চলেন তো দাদা, আমরা সবাই মিলে দল বাইদা গিয়া ওই রায় বংশটারে শেষ কইরা দে। মালিক, তুমি একটু শান্ত হও, আমাকে সুস্থ ভাবে ভাবতে দাও। ভাবেন আরো ভালো কইরা ভাবেন দাদা। আপনাকে ভাবতে ভাবতে সব কিছু শেষ হইয়া যাবে। না পিসামশাই, না, আপনি ওর অলক্ষণের কথা বলবেন না। আরামটা জন্য আমাকে বড় কষ্ট হতাছে রে বাবা। কত সহজ সরল পোলা অন্যায় কি জানে না, পাপ কারে কয়ে চেনে না, অথচ সেই পোলাটারে ওরা অন্যায় ভাবে মারধর করতেছে। ওর জন্য তো চলো নাও, খাওয়া দাওয়া ত্যাগ কইরা শুধু কাঁদতেছে আর বলতেছে। কি হয়েছে সোনা? হাদারা বসছে গো, আমাদের হাদারা বসছে। খোকাবাবু আসছে, আমার খোকাবাবু আসছে। দাদা আসছে, দাদুবাবু আসছে, আমার আয় দাদুবাবু আসছে। রাম, শালা কেমনে, শালা অসম্ভব কেমনে সম্ভব হইল? কি কইলে শোনো না, কি কইলে? হাতারা মারতাছে। কই কই দাদা কোথায়? দাদা 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 দাদা, তুমি কেমন আছো দাদা? তুমি কেমন আছো? নেকো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা পৃথিবীর ভাষা। তাদের আমি কাউকেই ছাড়বো না, সেই সঙ্গে ওই মেয়েটাকেও আমি। বাবা না, বাবা না, দাদা খোকাবাবু, দাদা মেমটাইবকে বড্ড ভালো মানুষ গো বাবা। হ্যাঁ, মেমটাইব বড্ড ভালো। মেমটাইবকে আমাকে নিজে হাতে মুক্তি দিয়েছে গো বাবা, মুক্তি দিয়েছে। হ্যাঁ গো, আমি তো বড্ড খারাপ গো নন্দদা, আমি মেমটাইবের অনেক ক্ষতি করে দিয়েছি। কে বলেছে তুই তার ক্ষতি করেছিস? তার জন্যই তোর অনেক ক্ষতি হয়ে গেছে রে। না গো বাবা না, আমি ক্ষতি করিনি বুঝি, কিন্তু ওলাতে বলল আমার জন্য মেমটাইবের তালা দিব না, বিয়ে হবে না। আমি যে বদ্ধ কালাম, আমি বদ্ধ কত্ত, আমি তার তিনিতে রক্ত মাখিয়েছি বলে আর তাকে কেউ বিয়ে করবে না। আমি ভুল করেছি গো, আমি ভুল করেছি। কি দাদা,
এসব আবার তখন কি বলছো? তবে কি ওরা দাদাকে মেরে পাগল করে দিয়েছে? নন্দদা, তুমি শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো। যাচ্ছি ছোট বাবু, আমি এক্ষুনি ডাক্তার ডাকতে যাচ্ছি। তুমি তুমি বলো না খোকা বাবুকে বিশ্রামের ব্যবস্থা করো। আমি এই যাবো আর আসবো ছোট বাবু, আমি যাবো আর আসবো, আমি যাবো। আমার মনে হয় মারির চোটে হারারামটার মাথাটাই পাগল হইয়া গেছে দাদা। সে কি গো, আমাদের এমন সরল ছেলেটা মানে পাগল হয়ে গেল। ওরে ও হাদারে, ও তোর কপালে শেষে এই ছিল রে মা। ওগো ওগো দাদা গো, এই তোমার কি সর্বনাশ হলো গো দাদা। আর কি ভাবে দাদা, আর কি ভাবে? যা সর্বনাশ হতে তো হয়ে গেল, কিন্তু আমি হারাতে থেকে কিছুতে ছাড়বো না। ওই শয়তানি মেয়েটার চুলের মুঠি ধরে আজ আমি আমার গালাগালি দিলে আমি একবারে গোলা টিপে টেস্ট করে দেবো। কি করছে? টেস্ট করে দেবো। এ তো সত্যি মতো পাগল হয়ে গেছে মনে হচ্ছে। ওরে বুঝি পাগলা গারোতেই পাঠাইতে হইব দাদা? না। হ্যাঁ, দাদাকে আমরা কোথাও পাঠাবো না। দাদা দাদা আমাদের কাছেই থাকবে। আমার মনে হয় শোকে দুঃখে মনের ভারসাম্যটা হারিয়ে ফেলেছে। ওকে যে ভিতরে নিয়ে যাওয়া হয়। এসো দাদা, ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে, এবার একটু বিশ্রাম নেবে। চলো দাদা। দানিত ভাই, ওলা না আমার অনেক অনেক মেলেতে আমার তালা তলিটা কত বিক্ষত করে দিয়েছে। কিন্তু দানিত ভাই, আমার না এতটুকু কষ্ট হয়নি রে ভাই, আমার এতটুকু কষ্ট হয়নি। কষ্ট হয়নি? না গো বাবা না, কষ্ট হবে কেমন করে? ওই মেম টাইপ দিয়ে আমাকে নিজে হাতে মুক্তি দিয়েতে গো, নিজে হাতে মুক্তি দিয়েছে। হ্যাঁ গো বাবা, হ্যাঁ। আমার থপ কত দুল করে দিয়েছে। সেই মেয়েটাও তোকে মুক্তি দিয়েছে? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। আর আমি তাহলে এমন কর্তব্যে খোকা, মেম সাহেব জীবনটাকে আমি নষ্ট করে দিয়েছি। হে ভগবান, তুমি আমার টপ থুক টানতি নিয়ে আমার মেম সাহেবকে দুঃখে গলে দাও থাকো। ও কোথায় আমার, তুমি মেম সাহেবকে সুখী করে দাও। এ কি দাদা যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। দাদা দাদা তুমি যেও না দাদা, দাদা। মানিক, এখন আমি কি করব বলতে পারো ভাই? আমি বহু সমস্যায় জর্জরিত হয়ে আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। সেই জন্যই তো আমি কইছি দাদা, হাজারাম রে আপনি ওই পাগলা গারোতে পাঠাইয়া দেন, সুস্থ হইয়া আবার বাড়িতে ফেরাইয়া আনিবেন। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি করা উচিত। তাই বলে পাগলা গারো না, না 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 না, আমাকে আরো ভাবতে হবে, আমাকে সঠিকভাবে ভাবতে হবে। আমার একমাত্র সন্তানকে যদি পাগলা গারোতেই পাঠাতে হয়, ওই স্বরূপ বিশ্বাস তো আমি ছাড়বো না, কিছুতেই না। ওই মানিক চাঁদ, ঘর ফেলারে তোর করোনা ভাইরাসের ভয়। বলে তুমি কি মনে করছো? আদা আদা তোমার ফাঁদে পড়ে দাদাকে পাগলা করে পাঠাবার ব্যবস্থা করবে। পাঠাবে পাঠাবে, সালনা নিশ্চয়ই পাঠাবে।
আরে ওকে পাগলা সাজাইতে আমাকে বেশি দেরি হইব না। কিন্তু ধরো দাদা ওই হাদারামকে বাড়িতে রেখে চিকিৎসা করতে শুরু করলো, পাঠালো না তখন? আরে তাতে তো আমাদের কামটা আরো সোজা হইয়া যাইব। কিন্তু কেমন করে? আরে চলো না, আমি কামটা কাম দিয়ে করি, আমি মুখে করি না। সে গোপন উদ্দেশ্য বলে আমরা এখানে আইছি, সেইটা যেন কোনোভাবে প্রকাশ না হয়। ভালো না? এইবার তোমরা, এইবার আমরা ওই দাদার শত্রু ওই রায় মশাইয়ের সঙ্গে হাত মিলাইতে পারলে আমাদের কাম তুমি ঠিক ফাঁদ পেতেছ। দাদার শত্রু শেষ করে একটু দাদাকে শেষ করবে আমরা শেষ করবে হাদারামকে, আর দাদার শত্রু শেষ করবে ওই দাদাকে। তারপরে শোকে দুঃখে ওই বউটা আত্মহত্যা করে তখন দাদার সমস্ত সম্পত্তির মালিক হব যার জন্য আমি কলিজা জল করে রোজগার করছি, সে খালি অন্য একজনের পথ চেয়ে বসে আছে। ওই ঝুমরি নিশ্চয় আমার পথেই বসে আছি, আমিও সারা তার পথে বসে আছি। তুমিও ঝুমরির পথ চেয়ে বসে আছো? কেন থাকবো না? আমি যে সার দেখে ফেলেছি। কি দেখে ফেলেছো? ওই যে চলিকা পাছা। তার মানে সে এক বিচ্ছিরি কাণ্ড। ঝুমরি বাথরুমে স্নান করছিল, আর আমি বাথরুমের ফুটো দিয়ে সব দেখে ফেলেছি। চলি ছাড়াই গিয়ে মানে সর্বনাশ! ওই ঝুমরি জানতে পারলে না তোমায় একেবারে শেষ করে দিবে। আমি তো মরেই আছি, আর আমার মরা মনের ভিতর থেকে জেগে উঠেছে ঘোড়া যৌবন। তাই তো আর যৌবন আর টকবক টকবক করে ঘুরছে। এই মরেছে সারা ঘাটের মোড়া, কখন মরে যাবে তার ঠিক নেই, তার নাকি আবার যৌবন টকবক করে ফুটছে। এই কি বলছিস সোনা? ও ঝুমরির ওই চলিকা পাছা দেখে ওই বাথরুমে তো ঢুকে পড়তেই পারতে। তুই বলছিস যদি ঝুমরি যদি আমার রাগ করে? কেন রাগ করবো নাগুর, কেন রাগ করবো? হ্যাঁ? নাগর? তুমি আমি নাগর বললে? আমি তাহলে তোমাকে সখী বলেই ডাকবো। কি বিচ্ছিরি কাণ্ড! আরে তাই দেখো গো নাগুর, তাই দেখো। এই জানো সখী, এই যেটা দেখবার জন্য তুমি আমাকে ঘরে যেতে বলেছিলে, সেটা আজ আমি তোমার ওই বাথরুমে না দেখে ফেলেছি। এই, ও দেখে কোনো লাভ নেই, ওর তো সিগন্যাল দাও। তুই বল আমার একবার দেখার সুযোগ করে দে না মাইরি। তুই চুপ কর না শালা, চুপ কর। হ্যাঁ বলছিলাম কি নাগর, শুধু দেখলেই তো হবে না, সেটার একটা ব্যবস্থা তো করতে হবে নাকি? সে তুমি বললে আজ নয় এক্ষুনি। আরে আজ নয় নাগর, আজ নয়, কাল সন্ধ্যায় বেলায় তুমি আমাদের গোয়াল ঘরে এসো, কেমন? কেন সখী? এই ঘর থাকতে গোয়াল ঘরে কেন? উফ, কেন বোঝো না নাগর, ঘরে আমার অনেক লোকের যাতায়াত, কেউ যদি দেখে ফেলে তাই গোয়াল ঘরে এসো, কেউ দেখতে পাবে না। ঠিক আছে সোনা, কাল তাহলে ওই সন্ধ্যেবেলা
ওই গোয়াল ঘরে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमा শালি বেইমান, আমি তোর পেছনে ঘুরলাম আর ফায়দা তুললো ওই বুড়ো মার্কা। কাল সন্ধ্যায় আমিও গোয়াল ঘরে যাবো। এই! একদম না। আরে বাবা, সব লোককে কি আর সব জায়গাতে মানায় রে? ওই বুড়ো শালাটা তোর আপন আর আমি শালা তোর পর। তোকে স্পষ্ট বলে দিচ্ছি ঝুমরি, আমি ওই বিড়াল হয়ে মাছ জেগে থাকতে পারবো না। শালা তোর মন পরিষ্কার নয়, আমি তোর সঙ্গে কাজ করবো না ঝুমরি। আরে কাজ না করলে খাবি কি রে শালা? আরে তোর মতো মাকড়াকে তো কেউ কাজে নেবে না। এই ঝুমরির দলে ভিড়েছিলিস বলে দুবেলা দুমুঠো ভালো মন্দ গিলতে পারছিস, নাহলে তো দুনিয়ায় তোর কোথাও জায়গা হবে না রে মাকড়া। তুই শালা, আমি কাজ করবো না বলেছি? আসল কথা কি তুই জানিস? তোর এই গায়ে হাত দিলে না আমার হাত টকবক করে ফুটে, কি ফুটে? গাটা আমার যেন শিরশির করে উঠে। শিরশির করে উঠে? হ্যাঁ রে, আবার আর দোষ কি বল? এই আগুনে হাত লাগলে যেমন যে আগুনের ছেকা লেগে যায়, তোর এই শরীরটা তো আগুন। ইয়ে মাইরি, কতবার হাত দিয়েছি, কতবার যে আমার ছেকা লেগেছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বুকে আমি সুন্দর করে মলম ঘষে দিচ্ছি রে শয়তান। এই 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 এই, রাগ করিস না মাইরি, আমি মাল দিয়ে একেবারে বেসামাল হয়ে গেছি। এই সময় ধস্তা ধস্তা করতে গিয়ে তোর যদি ও জায়গায় দু জায়গায় হাত লেগে যায়, তুই কিছু মনে করবি না তো? তার মানে তুই আগে থেকে আমার এখানে সেখানে হাত লাগানোর মতলব এঁটে রেখেছিস? তুই শালা বড় শেয়ানা মাল রে। ঠিক আছে ঠিক আছে, ওই পাবলিককে ধোকা দেওয়ার জন্য তোর এই কথাটা আমি না হয় মেনে নিলাম। বাইরে বলছি ওই দেখ, ওই শুন শুন শুন, এই দেখ এক ভদ্রলোক টকবকি এদিকে আসছে। নে অ্যাকশন স্টার্ট। 1 2 3 স্টার্ট। বাঁচাও বাঁচাও, কে সবাই রক্ষা করো। কুচি কুচি করে দেবো না। ছেড়ে দে ছেড়ে দে, বাঁচাও, ছেড়ে দে শয়তান। আমারই আশিকের গায়ে হাত। আট শালা, আট। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বাদশা, ওকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। ঝুমরি, যে তোর ইজ্জতে হাত বাড়িয়েছিল তুই তাকে ছেড়ে দিতে বলছিস? ঝুমরি, আমি কিছুতেই কিছুতেই ছাড়বো না, একেবারে ওকে আমি খতম করে দেবো। ওকে ছেড়ে দে বাদশা, ওকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই রে বাদশা, ওর কোনো দোষ নেই। ওর কোনো দোষ নেই? না গুরু, তাহলে ঝুমরি এখনো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কেন? তুই বা কেন ঝুমরিকে জাপটা জাপটি করছে? ওটা যাত্রা যেত নাই গুরু, ওটা শিকার ধরে টোপ খাইয়াচ্ছিলাম। শিকার ধরার টোপ? হ্যাঁ গুরু, এইভাবে আমরা মিথ্যে নাটক করে ওই সেই নাটকটাকে সত্যি ভেবে কোনো পাবলিক যদি ঝুমরিকে বাঁচাতে ছুটে আসে, তখন আমাদের ফাঁদে পা পড়ে যায়, ঘুমলো। আর তখনই আমরা তার সব কিছু লুট করে নিয়ে যাই। কি বললি? কিন্তু আজ আমরা নিজেদের ফাঁদে নিজেরাই ফেটে গেছি বল। ওরে বাবা রে, এই ধান্দা কতদিন থেকে চলছে রে ঝুমরি? কথা বলছিস তো কেন? বল। রোজগার করার বড্ড শখ, তাই না রে ঝুমরি? তার চেয়ে এই যৌবন থেকেই তো বাজার বিক্রি করে। চুপ কর বাদশা, তুই চুপ কর। নিজে তো জেলের মধ্যে থেকে নিশ্চিন্তে দুবেলা দুমুঠো ভালো মন্দ গিলতে পারছি, ঝুমরি, কিন্তু এই ঝুমরি যার দুনিয়ায় কেউ নেই, সে কোথায় যাবে, কি খেয়ে বেঁচে থাকবে, সেটা একবার ভেবে দেখেছি? ঝুমরি,
দুমুঠো খাবার তো ভিক্ষে করে জোগাড় করা যায় রে। হ্যাঁ যায় যায় যায়, কিন্তু কিন্তু আমার মতো একটা যুবতী মেয়েকে কেউ ভিক্ষে দেবে না। আমি আমি যার কাছে ভিক্ষে চাইতে যাব, তারা তারা সবাই লালসা দৃষ্টি নিয়ে আমার দিকে এগিয়ে আসবে। কেউ করুণার ভিক্ষের বদলে আমার শরীরটাকে ভোগ করতে চায়। বল তুমি বল, তারা কারা? বল, ওদের সব কোটাকে আমি নিজে হাতে খুন করবো। থাক, থাক, একটা খুনে তাই কয়েকটা বছর তোর জেলে কেটে যাচ্ছে, আর আমি তো হতে দেব না রে বাদশা, হতে দেব না। বাদশা, 2 নম্বরই ধান্দা বল, আর আর তুই যাই বল না কেন, এই করি তো এর জন্য আমি অনেক অনেক পয়সা রোজগার করেছি রে বাদশা। হ্যাঁ রে বাদশা, হ্যাঁ, সেইভাবে তুই সৎভাবে থাক, সৎভাবে বাঁচ, সেই টাকারে তুই সৎভাবে ব্যবসা কর। হবে না, সৎভাবে বাঁচা আমার হবে না। কেন কেন রে বাদশা, কেন হবে না? ওরে ঝুমরি, আমি যে জেল থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছি? আরে হ্যাঁ। তাহলে তাহলে তো তোকে পুলিশ ধরতে আসবে রে বাদশা। আরে ঝুমরি না, আপাতত কয়েকটা দিন সেই ভয়টা আমার নেই। ভয় নেই? না রে ঝুমরি না, পুলিশের খাতায় এখন বাদশাহ মৃত। মৃত? হ্যাঁ, জেল ঘুরে পালানোর সময় আমাকে লক্ষ্মীরা আমাকে তাড়া করে। আমি ছুটতে ছুটতে একটা ব্রিজের ওপরে উঠে পড়ি। তারপর? লক্ষ্মীরা দেখে আমাকে গুলি করে। তারপর? আমি সেই গোলাগুলির মাঝে ওই নদীতে ঝাঁপ দিই। তারপর আমি বুক সোটা ঘুরিয়ে আমি অনেক দূরে ভেসে ভেসে চলে যাই। ভাসতে ভাসতে একটা জায়গায় উঠে গিয়ে দেখি একটা অজানা আগন্তুক বেহুশ হয়ে পড়ে আছে। মুহূর্তের মধ্যে আমার মাথায় একটা আইডিয়া খেলে গেল। দ্রুত তার পোশাকটা খুলে দিয়ে পরে নিই, আমার কয়েদির পোশাকটা তাকে পরিয়ে দিয়ে নদীতে আমি ভাসিয়ে দিই। হ্যাঁ রে তুমি, হ্যাঁ, সেই লাশটা যদি পুলিশে পায় তাহলে ভাববে বাদশাহ জলে ডুবে মারা গেছে। কিন্তু পুলিশ যদি তোকে দেখতে পায়? সেই জন্যই তো আমি তোর কাছে কটা দিন গা আড়াল দিয়ে থাকতে চাই রে তুমি। যতদিন না পুলিশ ওই বাদশাহ নামটা ভুলে যায় ততদিন আমি তোর কাছে গোপনে লুকিয়ে থাকবো রে ঝুমরি। পাস করে দেব, সব গোপন কথা আমি পাস করে দেব। কি ফাঁস করবি রে তুই? একটা সত্য, কি সত্য? যে সত্যকে তোমরা লুকিয়ে রেখে মিথ্যেকে ছড়িয়ে দিয়েছো, আমি সেই সত্যকে আমি টেনে হিজড়ে বার করে ফেলবো। কি পেয়েছিস? পেয়েছি, আমি পেয়েছি। একই অঙ্গে বহু রূপ, একদিকে রাম আর অন্যদিকে ওই রাবণ, একদিকে ভীম আর ওই অন্যদিকে দুঃশাসন। এবার শুরু হবে সংগ্রাম, মনের সঙ্গে মনের সংগ্রাম, এক রূপের সঙ্গে আর এক রূপের লড়াই। সেই লড়াইয়ে কে জিতবে? পাগলা নাকি ওই রাবণ, ওই ভীম, নাকি ওই দুঃশাসন? পাগলা, আমি পাগলা নই, তাহলে কে তুই? আমি এই ফুটপাতের ফাটা কেষ্ট। হাসবে না, একদম হাসবে না। এই সমাজটাই তো একটা ফুটপাত, সেই ফুটপাতে আছে দুর্নীতির ডাস্টবিন, ব্যভিচারের বয়াল হল, আর ওই মহাপাপের বড় বড় গর্ত, যে গর্তে তোমার মতো যুবকের দল হুমড়ি খেয়ে বেসামাল হয়ে পড়ে যায়। যে ম্যান হলের মধ্যে তোমার মতো নারীত্ব হত্যা করে কাঁদে, আর যে ডাস্টবিনে অহরহ জমা হচ্ছে এই দুর্নীতির আবর্জনা, এই সমাজটাকে, এই ফুটপাতটাকে একদম পরিষ্কার করে রিপোর্ট তৈরি করে ওই সত্যের আদালতে পৌঁছে দিতেই এই ফুটপাতের আবির্ভাব।
আজকে থেকে কি হয়ে গেল? ফিরে আসা স্মৃতি আমার বেদনা জাগা মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমার ফেলে আসা স্মৃতি আমার বেদনা মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তুমি তো জানো না আমিও চিনি না একই ঠাকুরজি তোমার চোখে জল না না জল নয় বৌদি জল নয় এ হলো আমার আনন্দের ফলকু ধারা আনন্দের ফলকু হ্যাঁ বৌদি হ্যাঁ দেখো বৌদি এখনো তার স্মৃতি আমাকে স্বপ্ন করে জাগিয়ে তোলে এখনো তার দেওয়া স্মৃতি আজ আমার স্মৃতিতে জল জল করছে বৌদি বৌদি গো তোমরা আমার অন্তরের মর্মটাকে তোমরা বুঝতে চাইলে না বৌদি আমি তাকে ঠকাতে চেয়েছিলাম আমি তাকে ভোলাতে চেয়েছিলাম আমি যে তার কাছে দেবী প্রতিমা হতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমাকে হতে দিলে না বৌদি তোমরা তার কাছে আমাকে ঠকতে দিলে না তাই আমি তোমাকে কথা দিলাম বৌদি আমি আমার জীবনের সমস্ত কলঙ্ককে মেনে নিয়ে আমি তোমাদের কথা মতো আমি কাঞ্চনকে বিয়ে করব একদিন তুই বলবি আমি জানতাম দেবী। দাদা শোনা হ্যাঁ দাদা শোনা এইসব তুমি কি বলছো? হ্যাঁ দাদা শোনা আমি কাঞ্চনকে বিয়ে করব হ্যাঁ আমি কথা দিলাম কারণ আমি জানতাম একদিন এই কথাই তুই বলবি কারণ তুই উচ্চ শিক্ষিতা কনভেন্টে পড়া মেয়ে আর আজ আর কাঞ্চনের তোফাতটা তুই ভালো করেই শিখবি। দাদা শোনা ঠাকুরজি যখন মত দিয়েছি তখন যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা তুমি দিয়ে দাও। তুমি ঠিকই বলেছো মন্দিরা, তুমি ঠিকই বলেছো। আজ আমি কাঞ্চনের বাবা মায়ের কাছে কথা বলে আগামী 31 মার্চ ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে দাদা শোনা অসম্ভব এ বিয়ে হবে না দাদা। কেন কি হয়েছে? তুই থাম। তোমরা সবাই রাজি আছি, তোমরা সবাই চাইলেও নিয়তি যে চাই না দাদা। নিয়তি? হ্যাঁ নিয়তি। কি হয়েছে? দেবীর জীবনে ঘটা সেই কলঙ্কের স্বীকৃতি দিয়ে কাঞ্চনের বাবা মা দেবীকে অস্বীকার করতে অরাজি হয়েছে। না 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 না, এ হতে পারে না। সামান্য একটা ভুলের জন্য দেবীর জীবন এভাবে বিপন্ন হতে পারে না। দাদা শোনা আমরা ওর বাবা মায়ের সঙ্গে কথা বলে ওর প্রতিবাদ করে ও আবার আমাদের এখানে বিয়ে করতে আসবে। না স্যার, কাঞ্চন বাবা মায়ের অমতে আমি দেবীকে বিয়ে করতে পারবো না। কাঞ্চন আমার মা বাবা বলেছিলেন যেহেতু দেবীকে অন্য কেউ রক্তের সিঁদুর লাগিয়ে দিয়েছে সেহেতু দেবী হচ্ছে অন্যের উচ্ছিষ্টা কলঙ্কিনী। তুমি কি বললে কাঞ্চন? তুমি কি বললে? সেই কলঙ্ককে মেনে নিয়ে দেবীকে পুত্রবধূ হিসাবে মেনে নেওয়ার জন্য আমার মা বাবা আপনাদের কাছে সামান্য যৌতুক চান। যৌতুক? হ্যাঁ, কি যৌতুক চান তোমার বাবা মা? নগদ 5 লাখ টাকা। কাঞ্চন 20 ভরি সোনা আর একটা ওই বিদেশি গাড়ি। কাঞ্চন আর এই দান সামগ্রীর লিস্টটা আপনারা আমার ওই বাবা মায়ের কাছ থেকেই পেয়ে যাবেন। কিন্তু ঠাকুরজিকে পুত্রবধূ স্বীকৃতি দেওয়া তোমার বাবা মায়ের তো দাবি। কিন্তু আমার বোনকে বিয়ের স্বীকৃতি দেওয়ার জন্য তোমাকে কি যৌতুক দিতে হবে ভাই?
ছি 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 এ আপনি কি বলছেন? এই দেবীকে আমি ভালোবাসি। তাই দেবীকে বিয়ে করার জন্য কোনো যৌতুক নেওয়ার ইচ্ছা বা মানসিকতা আমার নেই স্যার। কিন্তু মা বাবার ওই আবদারও তো আমি ফেলতে পারি না দাদা। তাই সেই নেয়াদ ওই হাবা গোবা রাস্কেলটা দেবীকে নষ্ট করে দিয়েছে। তাই কি বললে কাঞ্চন? হাবাকে নষ্ট করে দিয়েছে? একটা বাস্তববোধহীন হাবা গোবা ছেলে ক্রোধ আর আবেশের ভরে যদি আমার কপালে 2 ফোঁটা রক্ত দেবার স্মৃতিতে সিঁদুরটা রাঙিয়ে দেয়, তাতে যদি আমি নষ্ট হয়ে যাই, তাতে যদি আমি কলঙ্কিনী হয়ে যাই, তাহলে তুমি কি করেছো কাঞ্চন? তুমি আমার মন, তুমি আমার বিশ্বাস, তুমি আমার ভালোবাসা সব কিছু ছিনিয়ে নিয়ে তুমি আমাকে কলঙ্কিত করে দাওনি কাঞ্চন। দাদা শোনা, কথা বলবো, তারপরে বিয়ে দেখলাম। দাদা শোনা, কিন্তু কাঞ্চনের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত যৌতুক তুমি কেমন করে দেবে দাদা? আমি কেন দেব? আমি দেব না। ওটা দেবে যার জন্য আজকে আমাদের দেবীর জীবন বিপন্ন, সেই খেপাটার বাবা ওই রাস্কেল পূর্ণমস্ত মাস্টারের কাছ থেকে আমি সমস্ত টাকা বুঝে নেব। দাদা শোনা, না না, কোনো মতেই সম্ভব নয়। কারণ এত টাকা যৌতুক দেওয়ার ক্ষমতা ওই পূর্ণ মাস্টারের নেই। ক্ষমতা যদি না থাকে ওকে জেল খাটবে, কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য ওকে তো দিতেই হবে। ঠিক ওই কথাটা আমিও তোমাকে বলতে চাই কাঞ্চন। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে সেটা হবে আরেকটা কলঙ্কিত, আর সেই কলঙ্ককে ঢাকার জন্য আরেকজন বিয়ে করতে আসলে সে আমার কলঙ্কের মূল্য দাবি করবে। তুমি বলো কাঞ্চন, তোমার কলঙ্কের মূল্য দাবি কত? চুপ করো ঠাকুরজি, তুমি চুপ করো। না না বৌদি, না, আজ আমি আর চুপ করে থাকবো না বৌদি। এদেশে মেয়েদের জীবনটা যে কতখানি বিপন্ন তা আমি পদে পদে বেশ বুঝতে পারছি। তা না হলে একটা সামান্য ব্যাপারটাকে নিয়ে এইভাবে ওরা আমার মান সম্মানকে নিয়ে এইভাবে রসিকতা করতে পারতো না। রসিকতা নয় দেবী, রসিকতা নয় দেবী। আমি তখন থেকে তোমরা অনেক কথা আমি শুনেছি, কিন্তু আর নয় কাঞ্চন, এবার তুমি আমার কথা শুনবে। বিনা কোনো যৌতুক নেই তো দূরের কথা, তুমি যদি আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চাও তাও আমি তোমাকে বিয়ে করতে বাধ্য নয়। হ্যাঁ, ঠিকই বলছি, আমি ঠিকই বলছি রে ছোট্টা। যে লম্পটটা টাকা বেশি ভালোবাসে আর ভালোবাসার মূল্যে অনেক টাকা দাবি করতে চায়, সেই মানুষটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। গেট আউট! আই সে ইউ গেট আউট! আই সে ইউ গেট আউট! গেট আউট! গেট আউট! যাত্রা দেবী শোনা, যাত্রা তুই দাঁড়া, তুই দাঁড়া। এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয় তাহলে আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, এই দেবীর শূন্য স্মৃতি যে রাঙাতে আসবে তাকে কিন্তু এই পৃথিবী থেকে একবারে আউট করে দেব, ওটা আমি বলে গেলাম। না না কাঞ্চন, না, তুমি ঠিক করছো না। কারণ ঠাকুরজি তোমার কাছে ধরা দিতে চেয়েছিল, তুমি তাকে ধরে রাখতে পারলে না। পারবো না রে দিদি, পারবো না। মাকে বুদ্ধি আজ বেশি দিন ধরে রাখতে পারবো না। মোহন, মায়ের কি হয়েছে ভাই, বল না মোহন। মায়ের একটা ভীষণ অসুখ হয়েছে। মোহন, ডাক্তারবাবু বলেছে আজই অপারেশন করতে হবে, তাই তো আমি সেই টাকার জন্য আমি এসেছি। মোহন ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য টাকা নিয়ে আসছি। দাঁড়া ভাই, দাঁড়া। ওগো ঈশ্বর, তুমি আমাকে আমার মাকে ভালো করে দাও। আমার মায়ের যদি কিছু হয়ে যায় আমি যে বড় একা হয়ে যাব। কিন্তু মায়ের চিকিৎসার এত টাকা ঋণ,
আমি 1 মাসের মধ্যে শোধ দেবো কেমন করে? নে ভাই নে, না, না। এই ব্যাগের মধ্যে টাকা আছে। সময় নেই। ভাই আয়, 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 শোন, 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 নে এটা নে, আর এক্ষুনি তুই এখান থেকে চলে যা। যা ভাই যা, যা ভাই যা। কি বলি ব্যাপার কি? আমার আলমারির দরজাটা খোলা এবং তার ভেতর থেকে 50,000 টাকার একটা বান্ডিল উধাও। সর্বনাশ, তাড়াহুড়োতে আলমারিতে চাবি দিতে আমি ভুলে গেছি। কি মোহন, তুমি কতক্ষণ আগে এসেছো? আমি না 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 না, অনেকক্ষণ এসেছে। কি হলো, তুই দাঁড়িয়েছিস কেন? যা ভাই যা। যাচ্ছি। কি ব্যাপার? আরে এক্ষুনি চলে যাচ্ছ? না মানে মায়ের খুব অসুখ, সেই খবরটা দিতে মোহন এখানে এসেছিল। আরে কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ভাই যা। হ্যাঁ যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাকে একে তুমি দাঁড়াবার জন্য তো ব্যস্ত কেন? আমার ওই এত টাকার বান্ডিল উধাও হয়ে গেল, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কি বলছো তুমি? বাবু কি বলছো তুমি? আমি তোমার এই বাবার বাড়ির এই ছোট লোকগুলোকে আমি তো আবার সহ্য করতে পারি না। জামাই বাবু, তোমাদের হাবভাব দেখে আমার মনে হচ্ছে তোমরা কোথাও কিছু গন্ডগোল করেছো। এই দেখি তোমার ব্যাগটা দেখি। ওই আপনি কি আমাকে চোর সন্দেহ করছেন জামাই বাবু? না 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 না, তা করবো কেন? ওর ব্যাগে কিচ্ছু নেই, ওকে তুমি যেতে দাও। কি দোহাই, কি টাকাটা তোমার ব্যাগের মধ্যে? না না, ওকে তুমি মেরো না। চুরি করছিস? ওর কোনো দোষ নেই, ওকে তুমি ছেড়ে দাও। ওকে তুমি ছেড়ে দাও। জানো জানো, এই টাকাগুলো আমি দিয়েছি। যাই বাবু, আমার দিদিকে ছেড়ে দাও। আমার দিদি চুরি করেনি, আমি চুরি করেছি। হ্যাঁ তাই দেব, কিন্তু তুমি যে আমার স্ত্রীর ভাই, শুধুমাত্র এই মাত্র কারণে তোমাকে আজ আমি ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যেন তোমার ছায়া এই বাড়িতে আর না পড়ে, কথাটা মনে রাখো। ভাই ভাই, আমার জন্য তোকে আজ কত লাঞ্ছনা সহ্য করতে হলো রে দিদি, তুই আমাকে ক্ষমা করে দে। মোহন, সত্যি কি তুই চলে যাবে ভাই? তবে যদি আমি কোনোদিন আমি তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি, তবে আমি সেই দিন আমি এই বাড়িতে আসবো। নইলে জানবি এটাই আমার সেই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো? বাড়ি চলো। কি হয়েছে? কাকিমা, একবার মার কি হয়েছে বলো? কি হয়েছে? চুপ করে আছো কেন? বলো মায়ের কি হয়েছে? কাকিমার না এবার ফেলারে তোর তোরে পেতেছো, কিন্তু সেই ফাঁদের শিকার ধরা দেবে তো? ধরা দেবে কি কইছো? চলো না, ধরা দিয়া তো বইসা আছে। বলে এই যে এতদিন ধরে তোমাকে এখানে নিয়ে এসে তুলেছি, বলে এই এতদিনে কি কাজের কাজটা করেছো শুনি? দিন রাত ভালো মতো রুগী সেজে খাচ্ছ আর রাজার হালে ঘুরে বেড়াচ্ছ। বলে আমাদের ভবিষ্যতের কথা তোমরা চিন্তা করেছো? ভবিষ্যৎ কি কইছো? চলো না, আমার ভবিষ্যৎ বানানোর লেগেই তো তোমার সঙ্গে এখানে আমি আইছি। বলে ভবিষ্যৎটা চাই, বলে এই তো সেদিন বললে হাত আর আমাকে পাগলা করে পাঠানো চাল করে রেডি। কই কই তোমার চাল তো সব বেচার হয়ে গেল। শালা এই জন্যই কয়, শালা মাইয়া মানুষের 10 হাত কাপড়েও কাঁচা হয়। কি বললে? তোমাকে মাথায় বুদ্ধি আসে, কিন্তু সেই বুদ্ধিতে কোনো ধার নাই। আরে বলো না, একটা কামের জন্য অন্তত 5টা চাল চালতে হইব। কোনটা সফল হইব আর কোনটা বাঞ্চাল হইব কেউ কইতে পারবো না।
বাবু, আমার টাকা চাই, অনেক টাকা। যে টাকা লোভ দেখিয়ে তুমি একদিন আমাকে ফাঁসিয়েছিলে। এই তো এখন আমি বুঝছি যে আমি নিজেই পয়সা গেছি, কি বলে দিলে? নিজেই পয়সা গেছি। তোমার মনের মধ্যে যে একটা লোভের হারে নামা সবাইটা আছে, সেটা আমি অনেকদিন আগেই বুঝছি। আর সেই জন্যই তো তোমার সঙ্গে এসে আমি চাইছি যে আমরা ভবিষ্যৎ গড়ে তুলব। সত্যিকার এই ছলনা, এই দেখো সুন্দর, আমাদের আজকে রাজ্যটুকু মিল হয় না? রাজ্যটুকু মিল, রাজ্যটুকু মিল, রাজ্যটুকু মিল। না, এই যেমন ধরো আমি সালা স্বভাবে খচ্চর, হইলে কি আর সালা সাত খচ্চর, নইলে কি কেউ ওই ভাইপো আর দাদার সর্বনাশের চিন্তা করতে হাত বাড়াতে? আপনারাই বলুন, ওই পরের সর্বনাশ না করলে কি করে আসবে আমাদের পৌষ মাস? তুমি চাল চালাও, আরো বুদ্ধির চাল চালাও। যেমন করে হোক দাদা সর্বনাশ করে তার সমস্ত সম্পত্তি নিজের হাতে মুঠিয়ে আনতে হবে। তারপর আমরা দুই রাজ্যটা মিলে সার্থক ঢোল বাজাতে বাজাতে আমরা বলবো, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ভেসে গেল মলি বাবা, এই যে দেখছি একবারে গিরগিটির বংশধর। এত দ্রুত রূপ বদলালো, এই যে বহুরূপীকেও হার মানিয়ে দেবে। কি কইলা? একই অঙ্গে এত রূপ, না জানিয়ে কি না ভুজঙ্গ। বলে এই পাগল, বলে যা দূরা দূরা এখান থেকে। তিষ্ট তিষ্ট তিষ্ট। তোমার ফোসফোসানিটা শুধু সবল আছে না, তাতে একটু গরলও আছে, একটু দেখে নি। এটা পাগলামি কারণে জায়গা নয়, শালা ভাগ এখান থেকে। যাবো হে গিরগিরি মশাই, যাবো যাবো। তার আগে তুমি যতবার ওই টিক টিক করবে তা কতটা সঠিক, তা একবার কতটা বেঠিক একবার যাচাই করে নি। কি বললে? কি বললে পাগলা? যতই তোমরা সাধুতার আড়ালে নিজেদের লুকিয়ে রাখো না কেন, ওই মহাকালীর আয়নায় তোমাদের সেই শয়তানি রূপটা একদিন প্রকাশ পাবেই। তুই কেন আমাদের এর মধ্যে নাক গলাতে এসেছিস? জ্ঞান নয়, আমি তোমাদের সাবধান করতে এসেছি। তুই আমাদের কি সাবধান করবি রে পাগলা? তোমাদের ভাবের ঘরে চোরে ঢুকে গেছে গিরগিটি মশাই, আর তোমাদের রেহাই নেই। তোমাদের ওই গোপন সত্যটা প্রকাশ হলো বলে। নিজের মুখে তুমি হাত দিয়ে স্মরণ করে দেখো তো, সত্যের মোহে তুমি কোন সত্যকে লুকে সম্পদের লোভে, কোন বিশ্বাসে তোমরা খুন করেছো? তোমরা খুনি, এবার তোকে খুন করে আমরা সত্যিকারের খুনি হয়ে পড়ে। পারবে না, পারবে না গিরগিটি মশাই, পারবে না। কারণ তোমাদের গোপন সত্যটা যে মিথ্যে ভিতের ওপরে দাঁড়িয়ে আছে, আমি তা নাড়িয়ে দিয়েছি। যে মুখোশের আড়ালে তোমাদের ওই শয়তানি চেহারাটা ঢেকে রেখেছো, তা আমি ছিঁড়ে ফেলেছি। আর তোমাদের নিস্তার নেই, আর নিস্তার নেই। তোমরা সাবধান, এখনো সাবধান হও। তুই
আমাদের কি জ্ঞান দিতে এসেছিস? ভাগ এখান থেকে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কেউ লোকটা ও কি সত্যিই পাগল না অন্য কেউ? ও আমাদের অনেক গোপন কথা জেনে ফেলেছে, কিন্তু কি গোপন কথা? তবে কি এর না তা কি করে সম্ভব? আমাকে তদন্ত কইরা দেখতে হবে ওই পাগলাটা। যদি আমাকে ভাবনার মধ্যে মিলে যায় তাহলে ওটা আমি শেষ কইরাম। বলি কি গো, তুমি কি ভাবছো? না না, আমি কিছু ভাবছি না। শালা আমার মাথায় একটা শাল আইয়া গেল। এই মানিক শাল আস্ত একটা ফাঁদ যেখানে ফেলাইবে সেখানে কিছু না কিছু স্বীকার করবে। তুমি তোমাগো কাম কইরা যাও আর আমি করি আমাগো কাম, কিন্তু খুব সাবধান। এই সরিষার মধ্যে যে ভূত লুকাইয়া আছে সেই কথা যেন কেউ জানতেই না পারে। চলো না। পারবে না, কেউ কখনো করেই জানতে পারবে না। আর আর যেদিন পারবে সেদিন সবকিছু শ্মশান হয়ে যাবে। কি শ্মশান হয়ে যাবে পিসিমা? কিছু না বাবা, কিছু না। আমি শুধু আমার নিজের কথাই ভাবছি। ওই পঙ্গু রোগীটার স্বামীটার জন্য আমার সংসার কোনো স্বপ্নটাই ভেঙে গেছে বাবা, সব শ্মশান হয়ে গেল। ছি পিসিমা ছি, অমন অনেক কথা বলতে নেই। পিসে মশাই শুনলে ভীষণ কষ্ট পাবে। ওর জন্যই তার আমার জীবনটা নষ্ট হতে চলেছিল বাবা। কিন্তু সেদিন দাদার কথা মেনে যদি ওকে বিয়ে না করতাম তাহলে আমার জীবনটা এমনি শ্মশান হয়ে যেত না বাবা। এর চেয়ে আমি যদি বিধবা হয়ে থাকতাম। পিসিমা এ কথা তুমি বলতে পারলে? বলতে আমি চাই না রে বাবা, বলতে আমি চাইনি, কিন্তু তোদের কষ্টটা দেখে না বলেও আমি থাকতে পারছি না। আচ্ছা আমি বলছিলাম কি, আচ্ছা দেখ, এই দুর্দিনের বাজারে একটা মানুষকে বসিয়ে খাওয়ানো কি কম কষ্ট? অথচ আমি নিজেই তার দায়িত্ব তোদের ঘাড়ের উপর তুলে দিয়েছি। এই যে কি কষ্ট তোদের আমি বোঝাতে পারবো না বাবা। সেই কষ্টটাকে সমান ভাগে ভাগ করে নেয় তো মানবিকতা। দাদা আজ তো দুঃখ কষ্ট দেখে আমার চোখে যদি জল না আসে তাহলে আমি কিসের বড় ভাই? আমি তোর সঙ্গে আমার কিসের রক্ত সম্পর্ক? দাদা আমি তুই তো শুধু আমার বোনই নয়, আমার সন্তানের মতো। তোর সব দুঃখ কষ্ট তাই আমার কর্তব্য। দাদা এই সম্পত্তির অর্ধেক অংশ আমি তোদের নামে লিখে দিয়ে তোদের ভবিষ্যৎ আমার নতুন করে গড়ে তুলবো। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই করবো দাদা, আর তার জন্য অর্ধেকটা নয় পুরোটাই আমার চাই। কি ভাবছো পিসিমা? না না, আমি ভাবছি আমার সম্পত্তিটা পেয়ে ঝামেলা কেন দাদা? এই দাদার আশীর্বাদ ছাড়া আমার আর কিচ্ছু চাই না দাদা, আর আমার কিচ্ছু চাই না দাদা, আমার কিচ্ছু চাই না। পিসিমা 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 হঠাৎ এমন কেঁদে উঠলো কেন বাবা? না বড় অভিমানী দেখে আমার অবর্তমানে ও যেন কোনো কষ্ট না পায়। সেসব নিয়ে তুমি কিছু ভেবো না বাবা। শুধু কিন্তু একটা বিষয় আমার মাথায় খুব চিন্তা হয়, দাদা ওদের কাউকে ভালো চোখে দেখে না। দেখলেই
দাদার মাথায় যেমন করে আগুন জ্বলে ওঠে, প্রচন্ড আক্রোশে চিৎকার করে বলে ওঠে, মেলে ফেলবো, একেবারে গলা টিপে মেলে ফেলবো। কাকে মেরে ফেলবে দাদা? সত্তর পিতিমা তাকে। কেন দাদা, পিসিমা কি করেছে? ও বলে কি না সেই মেম টাইম নাকি আমার এখন বউ হয়ে গেছে, বউ হয়ে গেছে। আচ্ছা বাবা, আচ্ছা ভাই, তোমরাই বলো, আমি তো হাঁদা গোবা মুক্কু মানুষ, আমি কি ওই মেম টাইপের বউ হতে পারি? বলো বাবা বলো। তুই ঠিক বলেছিস, ও কথা ভাবা অন্যায়। হ্যাঁ, আমি তবনতি অনেক কাল ধরে দেখতে গো বাবা মেম টাইপের স্বপ্ন। মেম টাইপ যেন দেবী প্রতিমার মতো সেজে আমার সামনে এসে বলতে, তুমি তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে তো তোমাকে আমি ক্ষমা করবো না, তোমাকে আমি ক্ষমা করবো না। দাদা একটু শান্ত হও দাদা, তুমি কাঁদলে আমাদের যে কারো কষ্ট হয়। ওসব স্বপ্ন কখনো সত্য হয় না রে, স্বপ্ন ভেবে মন খারাপ করিস না। তুমি একটা বার বলো না বাবা, ওই মেম টাইমের কাছে আমাকে নিয়ে যাবে, আমি শুধু একটি বার যাবো মেম টাইমের কাছে, মেম টাইমকে হাতে ধরে বলবো, মেম টাইম তুমি আমাকে ক্ষমা করে দাও, মেম টাইম তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা সে নিশ্চয়ই তোকে ক্ষমা করবে খোকা, সে নিশ্চয়ই তোকে ক্ষমা করবে, নিশ্চয়ই তোকে ক্ষমা করবে। তুই দেখে নে। বাবু, ছোট বাবু, ছোট বাবু, হ্যাঁ কি হয়েছিল দাদা? তিনি আসছেন গো, তিনি আসছেন। আরে তিনি কে? ওই খোকা বাবুর মেম সাহেব গো। মেম সাহেব? হ্যাঁ, মেম সাহেব আসছে। না, মেম সাহেব বলে আপনি আমাকে আর লজ্জা দেবেন না। আমি বাংলার বধূ হয়ে আমি আপনার শ্বশুর বাড়িতে এসেছি। হ্যাঁ, শ্বশুর বাড়ি। তুমি এখান থেকে তুলে দাও মেম সাহেব, তুমি এখান থেকে তুলে দাও, নইলে তোমার দিয়ে আলো ক্ষতি হয়ে যাবে। না, স্বামীর ঘরে স্ত্রী এলে কোনো ক্ষতি হয়ে যায় না। স্বামী? হ্যাঁ। স্বামী আপনি কাকে বলছেন? কেন? যে আমার সিঁথিতে প্রথম সিঁদুর পরে দিয়েছেন তোমার দাদা। শোনো মা, কথা শোনো। খেয়ালের বসে আজ যা তুমি করতে চলছো, সেটা হয়তো তোমার জীবনে বড় ভুল হয়ে যাবে। বাবা, শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার ছেলে তোমার যোগ্য নয়। বাবা, আমি আমার যোগ্য দিয়ে, যথাযোগ্য দিয়ে আমি আমার স্বামীকে মনের মতো করে গড়ে নেব। আপনি আমাকে সেই স্বীকৃতি দিন বাবা। না 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 না, তুমি এখান থেকে তুলে দাও, তুমি এখান থেকে তুলে দাও, না, নাহলে নাহলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি কারো তামি তামি হতে পারবো না, তুমি তুলে দাও, তুমি তুলে দাও। না। শুনলেন তো, আপনাকে দেখে আমার দাদা কেমন আদমকে চমকে উঠছে। দয়া করে আপনি এখান থেকে চলে যান। না, যাও, দাও মেম সাহেব, দাও, এখান থেকে তুলে দাও। এখান থেকে চলে যাও। বাবা, না, আমার বৌমা এখান থেকে কোথাও যাবে না। বাবা, মা যখন আমার খেপা ছেলেকে মেনে নিয়ে এই আমার মাটির কুড়িয়ে উঠে এসেছে, আমি তার অমর্যাদা করবো না। যথাযোগ্য মর্যাদায় বাবা, আমি তাকে বরণ করবো, আমি পুত্রবধূ হিসেবে বরণ করবো। বাবা, বাবা, বাবু, এ তুমি কি বলছো বলতো গো বাবা? আনন্দ কর, আনন্দ কর, হৃদয় আনন্দ কর, প্রাণ ভরে আনন্দ কর। আজ যে আমাদের মহা সুখের দিন, নইলে আমার এই খেপা ছেলে এমন লক্ষ্মী প্রতিমার বউ হয়। বাবা, বাবু, আমার ছেলের দেওয়া স্বীকৃতি সবার কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, তবে আজ আমি আবার নতুন করে তোদের বিয়ে দেবো। ওরে ওরে, তোরা কে আছিস? শাক বাজা, উলু দে। আজ যে আমার খেপা ছেলের বউ এসেছে, আমার খেপা ছেলের বউ এসেছে। শাক বাজারে
बरंडा रात सजिए साज बजाने दे